হ্যালো এভরিওয়ান, প্রত্যেকের জন্য সুখবর। যারা ব্যাংকিং পরীক্ষার দিকে তাকিয়ে থাকো, তাদের জন্য আনন্দের খবর। সম্প্রতি আইবিপিএস নোটিফিকেশন বার করেছে। আজকে আমরা আইবিপিএস এর সেই নোটিফিকেশনটা এখানে একটু দেখে নেব যে কারা কারা পরীক্ষা দিতে পারবে বা কিভাবে পরীক্ষাটা পরিচালিত হবে। টোটাল ভিডিওটা দেখো, আশা করি অবশ্যই তোমাদের কাজে লাগবে। বিশেষ করে যারা ব্যাংকের পরীক্ষা দাও, এক্সাম মরশুম স্টার্ট হয়ে যাচ্ছে বলতে গেলে। সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন পরীক্ষা, স্টেট গভর্নমেন্টের বিভিন্ন পরীক্ষা, তার সাথে ব্যাংকিং পরীক্ষা। চারিদিকে তোমাদের কাছে সুযোগ, যেকোনো একটা সুযোগ গ্র্যাব করে নিতে হবে। সেই হবে আমাদের মেন টার্গেট। তার অন্যতম একটা পদক্ষেপ হচ্ছে আইবিপিএস, যার নোটিফিকেশনটা বেরিয়ে গেছে। তোমরা নিশ্চয়ই খবর রাখো। তো প্রথমত এখানে যেটা বলার, এই নোটিফিকেশনে পরীক্ষাটা হবে কাদের জন্যে? মনে মাথায় রাখবে, এটা হচ্ছে রিক্রুটমেন্ট অফ ক্লার্ক, অর্থাৎ আইবিপিএস এর আন্ডারে ক্লার্কের জন্য রিক্রুটমেন্ট হচ্ছে। আজকে আমি এখানে যে নোটিফিকেশনটা সম্পর্কে আলোচনা করব, সেই নোটিফিকেশনটা আরো বিস্তারিতভাবে যদি তোমরা দেখতে চাও বা আরো পুঙ্খানুপুঙ্খ যদি দেখতে চাও, এখানে যে ওয়েবসাইটটা দেওয়া আছে www.ibps.in, এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা অবশ্যই দেখতে পারো। এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা অবশ্যই ইন ডিটেলস দেখতে পারো। তো আমরা প্রথমেই একটু দেখে নেব যে ইম্পর্টেন্ট ডেট। ইম্পর্টেন্ট ডেটটা কি? কবে তুমি রেজিস্টার করতে পারবে বা কোন তারিখ থেকে কোন তারিখ অবধি রেজিস্ট্রেশন খোলা থাকবে বা পরীক্ষা কবে হবে ইত্যাদি, ইত্যাদি। তো এখানেই দেখো টেন্টেটিভ ডেট। টেন্টেটিভ ডেটের মধ্যে কি বলেছে না, অনলাইন রেজিস্ট্রেশন ইনক্লুড এডিট মডিফিকেশন অফ অ্যাপ্লিকেশন বাই দ্য ক্যান্ডিডেট। অর্থাৎ এই যে অনলাইনে রেজিস্ট্রেশন করবে, সেটা যদি কোনো রকম এডিট করার দরকার হয় বা মডিফিকেশন করার দরকার হয়, তাহলে তুমি এটার জন্য টাইম পাবে হচ্ছে ১/৭/২০২৪ থেকে ২১/৭/২০২৪। মানে ফর্ম ফিল আপের টাইমিং হচ্ছে ১/৭/২০২৪ থেকে আপ টু ২১/৭/২০২৪ এর মধ্যে। পেমেন্টটা কিভাবে করবে তুমি? যে ফিস যে তুমি দেবে, সেই ফিস কিভাবে করবে? না, এটা তুমি অনলাইনে করবে এবং তার জন্য ডেটটা দেখো, সেম ডেট ১/৭/২০০৪ থেকে ১/৭/২০২৪ পর্যন্ত। ১/৭/২০২৪ থেকে ১/৭/২০২৪ পর্যন্ত তুমি অনলাইনে পেমেন্ট করতে পারো। নেক্সট, পরেরটা কন্ডাক্ট অফ প্রি এক্সামিনেশন ট্রেনিং। অর্থাৎ তুমি টায়ার 1, টায়ার 2 কমপ্লিট করার পর যদি কোয়ালিফাই করো, দেন তোমার একটা হবে, অর্থাৎ প্রি এক্সামিনেশন ট্রেনিং। এটা হওয়ার টাইমিং কবে? এটা অগাস্ট মাসে হবে। ১২/৮/২০২৪ থেকে ১৭/৮/২০২৪ তোমার ট্রেনিং হবে। ওকে? এরপর কি আসবে না, তোমার কল লেটার আসবে। কল লেটার প্রিলিমিনারি রেসপেক্টে তোমার কল লেটারটা যদি বলি, সেটা কবে? অগাস্টেই পাবে তুমি। অনলাইন এক্সামিনেশন প্রিলিমিনারি, এটা টেন্টেটিভ ডেট, এটাও তোমার অগাস্টে হওয়ার কথা। এখনো স্পেসিফিক যদিও কিছু বলেনি। অনলাইনের প্রিলিমিনারি রেজাল্টটা তুমি কবে পাবে? না, সেপ্টেম্বর ২০২৪ তুমি রেজাল্টটা পেয়ে যাবে। এছাড়া মেন পরীক্ষার জন্য তুমি অনলাইন এক্সামিনেশনে কল লেটার ডাউনলোড করতে পারবে সেপ্টেম্বর-অক্টোবর ২০২৪। ওকে? অনলাইনে মেন এক্সামটা কবে হবে? মেন এক্সামটা বলেছে দেখো, অক্টোবর ২০২৪ মেন পরীক্ষা। মানে প্রিলিমিনারি পরীক্ষা সেপ্টেম্বরে, অক্টোবরে হচ্ছে কিন্তু মেন পরীক্ষা। আর প্রভিশনাল অ্যালটমেন্ট কবে থেকে হবে? এপ্রিল ২০২৫ থেকে বলতে পারো রিক্রুটমেন্ট করে দেবে। এটা হচ্ছে টেন্টেটিভ ডেট, যে পরীক্ষাটা কবে থেকে তোমার স্টার্ট হচ্ছে বা প্রিলি কবে হবে, মেন কবে হবে। প্রিলির জন্য তুমি অনলাইন লেটার ডাউনলোড করতে পারবে বা কল লেটার ডাউনলোড করতে পারবে। মেনের জন্য তুমি কবে পারবে, অনলাইনে ফিস জমা দেওয়ার লাস্ট ডেট কবে বা অ্যাপ্লিকেশন করার তারিখ কবে। এরপর আমরা দেখে নেব কি না, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। কারা কারা পরীক্ষা দিতে পারবে বা এতে চান্স পাবে। দেখো, ন্যাশনালিটি বা সিটিজেনশিপের রেসপেক্টে যদি আমরা দেখি, এ সিটিজেন অফ ইন্ডিয়া, ভারতীয় নাগরিক হলে পরীক্ষায় বসতে পারবে। এছাড়া এ সাবজেক্ট অফ নেপাল, এ সাবজেক্ট অফ ভুটান বা আর টিবেটিয়ান রিফিউজি হু কেম ওভার টু ইন্ডিয়া বিফোর 1st জানুয়ারি 1960, তারা এই পরীক্ষাটায় বসতে পারবে। এছাড়া এ পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন হু হ্যাজ মাইগ্রেটেড ফ্রম পাকিস্তান, বার্মা, শ্রীলঙ্কা, ইস্ট আফ্রিকান কান্ট্রি অফ কেনিয়া, উগান্ডা, ইউনাইটেড রিপাবলিক অফ তানজানিয়া and জাম্বিয়া, মালাউই, জাইরে, ইথিওপিয়া, ভিয়েতনাম উইথ ইন্টেনশন অফ পার্মানেন্টলি সেটেলিং ইন ইন্ডিয়া। মানে এই সমস্ত দেশ থেকে যারা ভারতে এসছে এবং ভারতে এসে স্থায়ীভাবে বসবাস করছে, তারাও বলতে পারো এই পরীক্ষাটা দিতে পারবে।
বেসিক্যালি ইন্ডিয়ান সিটিজেন হলেই তুমি পরীক্ষাটা দিতে পারবে। চলে আসুন নেক্সট, বয়স কত হতে হবে এই পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে? না, অ্যাজ অন 1/7/2024 তোমার বয়স হতে হবে মিনিমাম 20 বছর, ম্যাক্সিমাম 28 বছর। এই ডেটে তোমাকে ক্যালকুলেশন করে তোমার এজটা বার করে নিতে হবে। অর্থাৎ একজন ক্যান্ডিডেট বলেছে বর্ন নট আর্লিয়ার দ্যান 1996, অর্থাৎ 1996 এর 2/7, মানে আমরা যদি দেখি 2 জুলাই 1996 এর আগে জন্মগ্রহণ করলে হবে না, এবং 1/7/2004 এর পরবর্তী সময় জন্মগ্রহণ করলে হবে না। এই টাইম ডিউরেশনের মধ্যে তোমার বয়স যদি 20 থেকে 28 বছরের মধ্যে হয় তো এই পরীক্ষাটা দিতে পারবে। কারোর কি কোনো এজ রিল্যাক্সেশন থাকবে? অবশ্যই থাকবে। এখানে দেখো পুরো ক্যাটেগরি বলে দেওয়া হয়েছে কারা, কারা এজ রিল্যাক্সেশন পাবে, কত বছরের পাবে সেটাও পাশাপাশি বলে দেওয়া হয়েছে। এটা তোমরা তোমাদের মতো যার যে ক্ষেত্রে অ্যাপ্লিকেবল সেটা তোমরা দেখে নিতে পারবে। যেমন দেখো, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবের জন্য 5 বছর, ওবিসি নন ক্রিমি লেয়ার যারা 3 বছর, যারা পারসন উইথ এ বেঞ্চমার্ক ডিসএবিলিটি আছে, যেটা কিনা 2016 ডিসএবিলিটি অ্যাক্টে বলা আছে, তাদের ক্ষেত্রে 10 বছর। এছাড়া এক্স সার্ভিসম্যান, এছাড়া বলতে পারো ডিসএবল এক্স সার্ভিসম্যান, তাদের ক্ষেত্রেও বিভিন্ন বয়সের ছাড় রয়েছে। যারা উইডোজ আছে অর্থাৎ বিধবা, অথবা ডিভোর্স ওম্যান, অথবা ওম্যান ইললিগালি সেপারেটেড ফ্রম দেয়ার হাজবেন্ড হু হ্যাভ নট রিম্যারিড, তাদের ক্ষেত্রেও বয়সের ছাড় আছে। এছাড়া পারসন এফেক্টেড বাই 1984 রাইটস, অর্থাৎ 1984 দাঙ্গায় যারা এফেক্টেড তাদের ক্ষেত্রেও বলতে পারো এজ রিল্যাক্সেশন আছে। চলে আসো, এডুকেশনাল কোয়ালিফিকেশন কি লাগবে? এডুকেশনাল কোয়ালিফিকেশনের রেসপেক্টে এ ডিগ্রি, বা যাকে তুমি বলতে পারো গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন, মানে যে কোনো শাখায়, ফ্রম এ ইউনিভার্সিটি রেকগনাইজড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারত সরকার দ্বারা যে সমস্ত ইউনিভার্সিটিগুলোকে রেকগনাইজ করা আছে সেখান থেকে তুমি যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে তোমাকে, অথবা অর এনি ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশন রিকগনাইজ সাচ বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, অথবা এর সমতুল্য সেন্ট্রাল গভর্নমেন্টের যদি কোনো রেকগনিশন থাকে তাহলে অবশ্যই তুমি এই পরীক্ষাটায় বসতে পারবে। দ্য ক্যান্ডিডেট মাস্ট পজেস ভ্যালিড মার্কশিট অথবা ডিগ্রি সার্টিফিকেট দ্যাট হি অর শি ইজ দ্য গ্র্যাজুয়েট অন দ্য ডে হি অর শি রেজিস্টার অ্যান্ড ইন্ডিকেট দ্য পার্সেন্টেজ অফ দ্য মার্কস অবটেন ইন গ্র্যাজুয়েশন while registering online। অর্থাৎ তুমি যখন ফর্ম ফিল আপ করবে সেই দিন তোমাকে কি করতে হবে, তুমি যে গ্র্যাজুয়েশন করেছো তার যে মার্কশিট, সেই মার্কশিটে তুমি যে নাম্বার পেয়েছো সেই নাম্বারটা তোমাকে পার্সেন্টেজ করে কিন্তু সেখানে বসাতে হবে। কম্পিউটার লিটারেসির ক্ষেত্রে তোমার অবশ্যই জ্ঞান থাকা দরকার। সেখানে কি বলেছে দেখো, অপারেটিং অ্যান্ড ওয়ার্কিং নলেজ ইন কম্পিউটার সিস্টেম ইজ ম্যান্ডেটরি, অর্থাৎ একটা কম্পিউটারকে অপারেট করা এবং সেই সম্পর্কে বিস্তর জ্ঞান থাকা তোমার অবশ্যই দরকার। ক্যান্ডিডেট শুড হ্যাভ এ সার্টিফিকেট অথবা ডিপ্লোমা অথবা ডিগ্রি ইন কম্পিউটার অপারেশন। তোমার যদি কোনো সার্টিফিকেট বা ডিপ্লোমা বা ডিগ্রি থাকে কম্পিউটার অপারেশনের ক্ষেত্রে সেটা অবশ্যই গ্রহণযোগ্য হবে। এছাড়া ল্যাঙ্গুয়েজ, এছাড়া শুড হ্যাভ স্টাডি কম্পিউটার অথবা ইনফরমেশন টেকনোলজি অ্যাজ ওয়ান অফ দ্য সাবজেক্ট ইন দ্য হাই স্কুল, কলেজ অর ইনস্টিটিউট, অর্থাৎ তুমি যদি তোমার কলেজ, ইনস্টিটিউট বা হাই স্কুলে আইটি নিয়ে পড়াশুনো করে থাকো বা কম্পিউটার নিয়ে পড়াশুনো করে থাকো বা তোমার ল্যাঙ্গুয়েজ যদি কম্পিউটার হয়ে থাকে তাহলেও তুমি তোমার সার্টিফিকেটটা এখানে প্রডিউস করতে পারবে। নেক্সট, ক্রেডিট হিস্ট্রি, এটা একটুখানি মাথায় রাখবে, এটা ম্যান্ডেটরি নয়, এখানে একটু বলে দিয়েছে দেখবে, ক্যান্ডিডেট উইথ নো ব্যাংক অ্যাকাউন্ট, যাদের ব্যাংক অ্যাকাউন্ট নেই, শ্যাল নট বি রিকোয়ার অর প্রডিউস দ্য সিভিল স্টেটাস, সিভিল স্কোর রিকোয়ারমেন্ট ইজ নট আ প্রি কন্ডিশন টু অ্যাপ্লাই, অর্থাৎ এই পরীক্ষাটা অ্যাপ্লাই করতে গেলে এটা কোনো প্রি কন্ডিশন নয় যে তোমার সিভিল স্কোর দরকার। তবুও এখানে ক্রেডিট হিস্ট্রিটা একটুখানি তোমাকে জেনে রাখা দরকার। বলছে the candidate applying shall ensure that they maintain a healthy credit history at the time of joining of participating banks. The minimum credit score will be as per the policy of participating bank amendment from the time to time, অর্থাৎ তুমি যখন এই পরীক্ষাটায় বসছো তখন যেন তোমার সিভিল স্কোরটা যেন ঠিকঠাক থাকে। ওকে, তো যদিও এটা ম্যান্ডেটরি নয়, তোমার যদি ব্যাংক অ্যাকাউন্ট নাও থাকে তাহলেও কোনো প্রবলেম নেই, আর সিভিল ম্যান্ডেটরি নয়, বাট এটা বলা হচ্ছে
কি বলেছে, those candidate whose civil status has not been updated before the date of joining have to either get a civil status updated or produce NOC from the lender to the effect that there is no outstanding with respect to account adversely reflected in the civil। অর্থাৎ এটা বলা হচ্ছে কেন, মানে ধরো তোমার কোনো ব্যাংক অ্যাকাউন্ট আছে এবং তুমি এই ব্যাংকে বা ব্যাংকের পরীক্ষায় পাস করে চাকরিতে জয়েন করার আগে যদি তোমার একটা হিউজ পরিমাণে যদি ধরো তোমার একটা ডিউ থাকে, এটা দেখার জন্যই বলতে পারো তোমার সিভিল স্কোরটা চেক করা হবে। তোমার যদি ব্যাংক অ্যাকাউন্ট না থাকে তাহলে লোন নেওয়ার কোনো জায়গাই নেই, ওকে, তাহলে সেক্ষেত্রে লাগছে না। আর যদি কিনা তোমার ব্যাংক কোনো অ্যাকাউন্ট থাকে তাহলে সেক্ষেত্রে তোমাকে জয়েন করার সময় তোমাকে সিভিল স্ট্যাটাসটা জানাতে হবে, অথবা তোমাকে একটা এনওসি তোমাকে প্রডিউস করতে হবে। চলে আসুন নেক্সট, কত টাকা আমরা দেব, ফিসটা কত দেব, বা অ্যাপ্লিকেশন ফিস বা বলতে পারো ইন্টিমেশন চার্জটা কত, এই পরীক্ষায় বসতে গেলে কত টাকা লাগবে। সেক্ষেত্রে মনে রাখবে 175 টাকা দিতে হবে কাদেরকে, না যারা এসসি এসটি বা বলতে পারো পিডাব্লিউবিডি বা ইএসএম বা ডিইএসএম ক্যান্ডিডেট আছে যারা, তারা অর্থাৎ ফিজিক্যালি যারা বলতে পারো ডিসেবল ক্যান্ডিডেট আছে বা এসসি এসটি আছে তাদের ক্ষেত্রে 175 টাকা। অন্যথায় জেনারেল কাস্ট যারা আছো তাদের ক্ষেত্রে মাথায় রাখবে 850 টাকা দিতে হবে ইনক্লুসিভ অল জিএসটি। ওকে, সব ধরনের জিএসটি ধরে 850 টাকা তোমাকে পরীক্ষাটার ক্ষেত্রে পে করতে হবে। নেক্সট ওয়ান, এবার পরীক্ষা স্ট্রাকচারটা কি আছে, আমরা এত কিছু তো জানলাম, তাহলে এবার মেন জায়গায় আসি যে পরীক্ষাটা কতগুলো টিয়ারে হবে বা কি কি আছে পরীক্ষার ধাপে, বা কোন কোন সাবজেক্টে কত কত মার্কস বা কি নাম্বারিং প্রসেস আছে, আদেও নেগেটিভ আছে কিনা, এগুলো সবই আমরা দেখে নেব। তাহলে প্রথমত দেখো কি বলেছে, দ্য স্ট্রাকচার অফ দ্য এক্সামিনেশন বি কন্ডাক্টেড অনলাইন আর ফলো। তাহলে পরীক্ষাটা প্রথমতই মাথায় রাখবে অনলাইনে পরীক্ষাটা হবে। এবার কি বলেছে দেখো, প্রিলিমিনারি এক্সাম যদি আমরা দেখি এটা অবজেক্টিভ টেস্ট হচ্ছে, ওকে, এখানে তিনটে মেনলি সাবজেক্ট, একটা ইংলিশ, একটা নিউমেরিক্যাল এবিলিটি আর একটা হচ্ছে রিজনিং। এবার যদি আমরা দেখি নাম্বার অফ কোশ্চেন, ইংলিশের ক্ষেত্রে 30টা প্রশ্ন থাকবে, মার্কস হচ্ছে 30 মার্কস আর টাইমিং হচ্ছে 20 মিনিট, ওকে। আর নিউমেরিক্যাল এবিলিটির 35টা প্রশ্ন, 35 মার্কস, টাইমিং হচ্ছে 20 মিনিট। আর রিজনিং এর ক্ষেত্রে হচ্ছে 35টা প্রশ্ন, 35 নাম্বারের, এটাও 20 মিনিট। ওভারঅল 100টা প্রশ্ন আমাদেরকে অ্যাটেম্প করতে হবে, তা ম্যাক্সিমাম মার্কস হচ্ছে 100, তুমি সময় পাবে হচ্ছে 1 ঘন্টা। এবার মনে রাখার জায়গা হচ্ছে এই জায়গাটা, এটা ভালো করে দেখে নাও। টাইম অ্যালোটেড ফর ইচ টেস্ট সেপারেট টাইম, মানে প্রত্যেকটা ক্ষেত্রে আলাদা আলাদা করে তুমি টাইম পাবে, যে টাইমটা অতিক্রান্ত হয়ে গেলে তুমি কিন্তু পুনরায় সেটায় আসতে পারবে না। ফর সে ধরো ইংলিশ প্রথমে পরীক্ষা হলো 20 মিনিট, 20 মিনিটের মধ্যেই তোমাকে ইংলিশ করে সাবমিট করে দিতে হবে, ওকে। পরে যে তুমি ধরো 1 ঘন্টা পরীক্ষা, আমি হয়তো 40 মিনিট করে নেওয়ার পর আবার একবার ইংলিশে ফিরে এলাম, এটা কিন্তু হবে না। প্রত্যেকটা ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল টাইমার দেওয়া আছে। নেক্সট দেখো কি বলেছে, ক্যান্ডিডেট হ্যাভ টু কোয়ালিফাই ইন ইচ অফ দ্য 3 টেস্ট বাই সিকিউরিং কাট অফ মার্কস টু বি ডিসাইডেড বাই আইবিপিএস। অর্থাৎ তোমাকে এই যে তুমি তিনটে সাবজেক্টের পরীক্ষা দিচ্ছ, তিনটে যে কাট অফ মার্কসটা আইবিপিএস ঠিক করবে, প্রত্যেকটাতে তোমাকে কিন্তু কি না কোয়ালিফাই করতে হবে। Adequate number of the candidate in each category as decided by IBPS depending upon requirement will be shortlisted for the main examination। অর্থাৎ কাট অফটা কত হবে সেটা কিন্তু ঠিক করবে কারা, সেটা ঠিক করবে কিন্তু আইবিপিএস। ইন্ডিভিজুয়াল সাবজেক্টে কাট অফ কিন্তু হবে, সেক্ষেত্রে তোমাকে ইন্ডিভিজুয়াল সাবজেক্ট কোয়ালিফাই করতে হবে, এটা মাথায় রাখতে হবে। প্রিলিমিনারি এক্সামের পরে নেক্সট আসছে কি দেখো, মেন এক্সাম। তো মেন এক্সামে যদি আমরা দেখি তাহলে এখানে কতগুলো সাবজেক্টে পরীক্ষা দিতে হবে, না একটা হচ্ছে জেনারেল বা যাকে তুমি বলতে পারো ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস, ওকে, বা যেটাকে আমরা বলে থাকি কিনা ইকোনমিক্যাল কারেন্ট অ্যাফেয়ার্স। নেক্সট ওয়ান জেনারেল ইংলিশ থাকবে, নেক্সট হচ্ছে রিজনিং থাকবে, তার সঙ্গে কম্পিউটার অ্যাপটিটিউড থাকবে, এবং তার সঙ্গে নাম্বার 4 যদি দেখি আমরা কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডও থাকবে। এবার প্রশ্ন, ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস বা জেনারেল অ্যাওয়ারনেসের প্রশ্ন থাকবে 50টা, ম্যাক্সিমাম মার্কস হচ্ছে 50, টোটাল টাইমিং তুমি পাবে 35 মিনিট। ইংলিশের ক্ষেত্রে কোশ্চেন পাবে তুমি 40টা, মার্কস হচ্ছে 40, টাইমিং পাবে 35 মিনিট। আচ্ছা, রিজনিং এবিলিটি এবং কম্পিউটার অ্যাপটিটিউড যেহেতু দুটো সাবজেক্ট, তাই টোটাল কোশ্চেন দেখো 50টা, মার্কস তুমি পাবে এখানে 60, টাইমিংটাও একটু বেশি পাচ্ছ 45 মিনিট। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড যেখানে আছে দেখো 50টা কোশ্চেন, মার্কস হচ্ছে 50, আর টোটাল টাইমিং তুমি কত পাচ্ছ এটার ক্ষেত্রে 45 মিনিট। অর্থাৎ ওভারঅল তুমি কোশ্চেন অ্যাটেম্প করছো 190টা,
ম্যাক্সিমাম মার্কস তোমার থাকছে এখানে 200 নাম্বার, আর টাইমিং তুমি পাচ্ছ হচ্ছে 160 মিনিট। এখানেও মানে খেয়াল রাখবে, টাইম অ্যালোটেড ফর ইচ টেস্ট সেপারেটলি টাইম, অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু টাইম আলাদা করে সেট করে দেওয়া আছে, সেই টাইমের মধ্যেই তোমাকে কিন্তু আনসার সাবমিট করতে হবে। এবার কি বলেছে এখানে একটু খেয়াল করো, এনি চেঞ্জ ইন দ্য স্ট্রাকচার অফ দ্য এক্সামিনেশন, অর্থাৎ পরীক্ষার ক্ষেত্রে যদি কোনো রকম কোনো চেঞ্জেস হয়, will be intimated through authorized IBPS website, that is www.ibps.in। অর্থাৎ পরীক্ষার স্ট্রাকচারে যদি কোনো রকম কোনো পরিবর্তন হয়, সেটা আইবিপিএস তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে কি না জানিয়ে দেবে। আদার ডিটেল ইনফরমেশন রিগার্ডিং দ্য এক্সামিনেশন উইল বি গিভেন ইন অ্যান ইনফরমেশন হ্যান্ডআউট which will be made available for the candidate to download along the call letters from the authorized IBPS website www.ibps.in। অর্থাৎ আলাদা বা অন্যান্য যে সমস্ত ইনফরমেশন গুলো আছে এক্সামিনেশনকে কেন্দ্র করে, সেগুলো একটা হ্যান্ডআউট আকারে ক্যান্ডিডেটরা পেয়ে যাবে। কখন পাবে না, যখন তারা কল লেটার বা অ্যাডমিট কার্ড যখন তারা ডাউনলোড করবে আইবিপিএস এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে, সেখান থেকেই তারা কিন্তু এই টোটাল হ্যান্ডআউটটা পেয়ে যাবে। নেক্সট, পেনাল্টি ফর রং আনসার, অর্থাৎ নেগেটিভ মার্কস কি আছে বা কিভাবে এটা অ্যাপ্লাই হবে। যদি আমরা দেখি, এটা দুটোই মানে প্রিলিমিনারি এবং মেন দুটো ক্ষেত্রেই বলতে পারো এটা কিন্তু অ্যাপ্লিকেবল, অর্থাৎ নেগেটিভ মার্কস। কি বলেছে, দেয়ার উইল বি পেনাল্টি ফর রং আনসার মার্ক ইন অবজেক্টিভ টেস্ট ফর ইচ কোশ্চেন ফর দ্য হুইচ ইজ আ রং আনসার হ্যাজ বিন গিভেন বাই দ্য ক্যান্ডিডেট 1/4 or 0.25 of the marks assigned to that question will be deducted as a penalty। অর্থাৎ প্রিলিমিনারি বা মেন্স তুমি যেই পরীক্ষায় দাও না কেন, সেখানে নেগেটিভ মার্কস আছে, নেগেটিভটা কত না 1/4 বা যাকে তুমি বলতে পারো 0.25, অর্থাৎ ফুল মার্কস যা থাকবে সেখান থেকে তুমি যদি নেগেটিভ করো তাহলে সেখান থেকে 0.25 মার্কস কাটা যাবে। ইফ আ কোশ্চেন ইজ লেফট ব্ল্যাঙ্ক, যদি একটা কোশ্চেন তুমি ছেড়ে দাও, দ্যাট ইজ নো আনসার ইজ মার্ক বাই দ্য ক্যান্ডিডেট, অর্থাৎ তুমি কোনো হয়তো আনসার করোনি, দেয়ার উইল বি নো পেনাল্টি ফর দ্যাট কোশ্চেন, অর্থাৎ সেখানে কিন্তু কোনো পেনাল্টি কাটা হবে না। অর্থাৎ এমন হতেই পারে যে তুমি কোনো পরীক্ষার আনসার হয়তো বা দাওনি, সেক্ষেত্রে কি পেনাল্টি হবে না, সেক্ষেত্রে কোনো নেগেটিভ মার্কস কাটা হবে না, সেটাই এখানে বলেছে। নেক্সট, পেনাল্টির পরে কাট অফ স্কোর যদি আমরা দেখি, কাট অফ স্কোরের রেসপেক্টে অনলাইন মেন এক্সামিনেশন কি বলেছে দেখো, ইচ ক্যান্ডিডেট উইল বি রিকোয়ার্ড টু অবটেন আ মিনিমাম স্কোর ইন ইচ টেস্ট অফ অনলাইন মেন এক্সামিনেশন অ্যান্ড অলসো আ মিনিমাম টোটাল স্কোর টু বি কনসিডার ফর দ্য ফার্দার প্রসেস। অর্থাৎ মেন পরীক্ষার ক্ষেত্রে তোমাকে প্রতিটা সাবজেক্টে কোয়ালিফাই করতে হবে এবং একটা মিনিমাম স্কোর তোমাকে বলতে পারো নিয়ে আসতে হবে, যেটা IBPS কনসিডার করবে এবং সেটা ফার্দার প্রসেস হবে। ডিপেন্ডিং অন দ্য নাম্বার অফ দ্য স্টেট ইউটি ওয়াইজ ভ্যাকেন্সি অ্যাভেলেবল, এবং এটা ডিপেন্ড করবে কিন্তু কি না কোন রাজ্যে কত কি ভ্যাকেন্সি আছে তার উপরেই বলতে পারো কাট অফটা ডিসাইড করা হবে। কাট অফ উইল বি ডিসাইডেড অ্যান্ড ক্যান্ডিডেট উইল বি কনসিডার ফর প্রভিশনাল অ্যালটমেন্ট। এরপর কি হবে না প্রভিশনাল অ্যালটমেন্ট হবে কাট অফের বেসিসে। প্রায়ার টু দ্য কমপ্লিশন অফ দ্য প্রভিশনাল অ্যালটমেন্ট প্রসেস স্কোর obtained in the online main examination will not be shared with the candidate। তুমি কত নাম্বার পেয়েছো বা তোমার অ্যালটমেন্টের ক্ষেত্রে কি তোমার রেজাল্ট হয়েছে সেটা কিন্তু তোমাকে ক্যান্ডিডেটকে শেয়ার করা হবে না। ডিসিশন অফ দ্য IBPS ইন শর্ট লিস্টিং অ্যান্ড প্রভিশনাল অ্যালটমেন্ট শ্যাল বি ফাইনাল। অর্থাৎ IBPS যেটা ঠিক করবে বা ডিসিশন নেবে শর্ট লিস্টিং এর ক্ষেত্রে বা প্রভিশনাল অ্যালটমেন্ট ক্ষেত্রে, সেটাই বলতে পারো ফাইনাল। ওকে, নেক্সট ওয়ান, পরেরটার রেসপেক্টে যদি আমরা দেখি, মার্কস অবটেন ইন দ্য অনলাইন মেন এক্সামিনেশন উইল বি কনসিডার ফর দ্য ফাইনাল মেরিট লিস্ট। অর্থাৎ প্রিলিমিনারিতে তুমি কি মার্কস পেয়েছো না পেয়েছো সেটা কি মেন্সে অ্যাড হবে, এরম কিন্তু কোথাও বলা নেই। সেক্ষেত্রে কি বলেছে, মার্কস অবটেন ইন দ্য অনলাইন মেন এক্সামিনেশন একমাত্র যেটা কিনা উইল বি কনসিডার ফর দ্য ফাইনাল মেরিট লিস্ট, অর্থাৎ তুমি মেন পরীক্ষায় কি নাম্বার পেয়েছো সেটাই তোমার কনসিডার করা হবে মেরিট লিস্টের ক্ষেত্রে। স্কোর অবটেন ইন অনলাইন এক্সামিনেশন কি বলেছে, দ্য কারেক্টেড স্কোর অবটেন বাই ইচ অফ দ্য ক্যান্ডিডেট ইন ডিফারেন্ট সেশন উইল বি নর্মালাইজ ইউজিং ইকুই পার্সেন্টাইল মেথড। পরীক্ষাটা তো আর একদিনে হবে না বা একটা শিফটে হবে না,
বিভিন্ন শিফটে বিভিন্ন ডেতে পরীক্ষা হবে, বিভিন্ন জোনে পরীক্ষা হবে, তাহলে সেটা পরবর্তী ক্ষেত্রে কি করা হবে, নরমালাইজ করা হবে কি না ইকুই পার্সেন্টাইল মেথডের মাধ্যমে। স্কোর আপ টু 2 decimal point শ্যাল বি টেকেন ফর দ্য পারপাস অফ দ্য ক্যালকুলেশন। তাহলে ক্যালকুলেশনের সুবিধার্থে কি না স্কোর আপ টু 2 decimal point যেটা কিনা নেওয়া হবে। তাহলে এখান থেকে কি পেলাম না, তুমি যা নাম্বার পাবে সেটা কিন্তু নরমালাইজ হবে। ওকে, নরমালাইজের পরে তোমার ফাইনাল মেরিট লিস্ট কিন্তু বেরোবে, তার আগে কিন্তু নয়। নেক্সট ওয়ান যদি আমরা দেখি কি বলেছে, এবার হচ্ছে এক্সামিনেশন সেন্টার। কোথায় সিট পড়বে স্যার, পরীক্ষা তো দেবো বুঝলাম, বা সিট কি পড়বে না পড়বে দেখে নাও। The examination will be conducted online in the venue across many center in India. The tentative list of the examination center for the online preliminary exam and those for online main exam is available in Annexure 2. অর্থাৎ কোন সেন্টারে পরীক্ষা হবে বা কোন স্টেটে পরীক্ষা হবে সেটা অ্যানেক্সার 2 তে পরিষ্কার বলে দেওয়া আছে। প্রিলিমসের সেন্টার, মেন্সের সেন্টার প্রত্যেকটা বলে দেওয়া আছে। এটা সারা ভারতবর্ষে যেকোনো জায়গায় বলতে পারো পরীক্ষাটা হতে পারে। হ্যাঁ, ডেফিনিটলি তুমি যেমন চুজ করবে তার উপরেই বলতে পারো পরীক্ষাটা হবে। নো রিকোয়েস্ট ফর চেঞ্জ অফ দ্য সেন্টার অফ দ্য এক্সামিনেশন শ্যাল বি এন্টারটেইন। অর্থাৎ আইবিপিএস ফাইনালি যেটা সিলেক্টেড করবে সেটাই কিন্তু সিলেক্টেড। এখানে কোনো সেন্টার চেঞ্জের কোনো গল্প বা রিকোয়েস্ট এখানে থাকবে না, বা যেটা আইবিপিএস কোনো রকম ভাবে এন্টারটেইন করবে না। কি বলেছে, আইবিপিএস হাউএভার রিজার্ভ দ্য রাইট টু ক্যান্সেল এনি অফ দ্য এক্সামিনেশন সেন্টার। আইবিপিএস যদি মনে করে কোনো এক্সাম সেন্টারে কোনো গন্ডগোল হয়েছে বা কোনো একটা কারণের জন্য যদি আইবিপিএস মনে করে, তাহলে কিন্তু সেই পার্টিকুলার সেন্টারটা ক্যান্সেল করে দিতে পারে। অ্যান্ড অর অ্যাড সাম আদার সেন্টার, এবং অন্য কোনো সেন্টার অ্যাডও করতে পারে at its discretion depending upon the response, administrative feasibility etc. তাহলে এগুলো ডিপেন্ড করবে সিচুয়েশন ওয়াইজ। যদি প্রয়োজন হয় তবেই এরকম স্টেপ নেওয়া হবে, আদারওয়াইজ যা রয়েছে তাই চলবে। IBPS also reserve the right to allot the candidate to any center other than one he or she has opted for, and a candidate may be allocate a center of the exam outside the state UT for which vacancy he সি অ্যাপ্লাই। অর্থাৎ দেখো এখানে পরিষ্কার বলে দিয়েছে যে আইবিপিএস কি করবে না, ক্যান্ডিডেট যে সেন্টারটা চুজ করেছে সেই সেন্টারটা কিন্তু প্রয়োজনে চেঞ্জও করে দিতে পারে, এবং সেটা কি না যে কোনো রাজ্য বা যে কোনো ইউটিতে হতে পারে। এটাই কিন্তু আইবিপিএস ক্লিয়ারলি তাদের ইনস্ট্রাকশনে বলে দিয়েছে। ক্যান্ডিডেট উইল বি অ্যাপিয়ার ফর দ্য এক্সামিনেশন অ্যাট দ্য এক্সামিনেশন সেন্টার অ্যাট হিজ হার ওন রিস্ক অ্যান্ড এক্সপেন্সেস। অর্থাৎ নিজের খরচায় এবং বলতে পারো নিজের রিস্কে তোমাকে সেই সমস্ত এক্সামিনেশন সেন্টারে পৌঁছতে হবে। এখানে আইবিপিএস এর কোনো দায়িত্ব নেই, তারা এক্সাম সেন্টার বলে দেবে, কিভাবে পৌঁছবে, খরচ তোমার বা কিভাবে যাবে সেটাও ডিপেন্ড করবে তোমার উপরে। and IBPS will not be responsible for any injury or losses etc. অর্থাৎ এক্ষেত্রে যদি তোমার কোনো কারণে কোনো ইনজুরি হয় বা তুমি এক্ষেত্রে কোনো চোট আঘাত পাও, সেক্ষেত্রে কিন্তু আইবিপিএস কোনো দায়িত্ব নেবে না। নেক্সট ওয়ান কি বলেছে, এনি আনরুলি বিহেভিয়ার or misbehavior in the examination hall may result in cancellation of candidature, disqualification from this exam and also from the future exam conducted by IBPS. অর্থাৎ কোনো ক্যান্ডিডেট যদি এক্সামিনেশন সেন্টারে কিনা মিসবিহেভ করে বা কোনো রকম মিসবিহেভিয়ার করে, তাহলে কিন্তু তার ক্যান্ডিডেচার ক্যান্সেল হয়ে যাবে এবং ভবিষ্যতেও সে যাতে আইবিপিএস এর কোনো পরীক্ষা দিতে না পারে সেটাও কিন্তু ব্যবস্থা করা হবে। এইরকম স্ট্রিক্ট ডিসিশন কিন্তু আইবিপিএস নিতে পারে কাদের এগেনস্টে না, যারা কিনা আনরুলি বিহেভিয়ার করবে বা মিসবিহেভ করবে এক্সামিনেশন হলে। চলে আসো এবার তোমাকে যখন তুমি ধরো প্রিলি পরীক্ষা দিলে পাস করলে, মেন পরীক্ষা দিলে পাস করলে, তারপর তোমার কি হবে, একটা প্রি এক্সামিনেশন ট্রেনিং হবে। এই ট্রেনিংটা ভারতবর্ষের কোথায় কোথায় হবে না, এই সমস্ত সেন্টারে বলতে পারো তোমার ট্রেনিং হবে। যেখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যেটা ভালো খবর, যেখানে আমাদের কলকাতাও রয়েছে। কলকাতা আছে এখানে সেন্টার, যদি দেখি আগরতলা, আগ্রা আছে, কলকাতা কোথায় গেল, এই যে কলকাতা। তার মানে যারা আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রে কলকাতাতেও সেন্টার পড়তে পারে। এছাড়াও এই সমস্ত জায়গায় যেমন ধরো আগরতলা, আগ্রা, আহমেদাবাদ, অমৃতসর, ভোপাল, বেঙ্গালুরু, নেক্সট ওয়ান বালাসোর, সম্ভাজিনগর প্রভৃতি জায়গা, তিরুবনন্তপুরম, তিরুপতি, বদোদরা, বারাণসী, বিজয়ওয়াড়া, বিশাখাপত্তনম, তিরুচিরাপল্লী, শিলিগুড়ি,
এখানে একটা আলাদা সেন্টার দেখো, শিলিগুড়ি, শিলং, সিমলা, সম্বলপুর, রাঁচি, রাজকোট, রায়পুর, পুনে, মহীশূর, নাগপুর প্রভৃতি জায়গায়, এই সমস্ত জায়গায় কিন্তু না তোমার প্রি এক্সামিনেশন ট্রেনিং হবে। অল এলিজিবল ক্যান্ডিডেট হু অপ্ট ফর and wish to avail of pre-examination training should fill in the relevant column in the online application. While training will be imparted free of cost, মানে ট্রেনিংটা তোমাকে ফ্রি অফ কস্টে দেওয়া হবে, all other expenses regarding traveling, boarding, lodging, etc. Okay, will have to be borne by the candidate for attending the pre-examination training. অর্থাৎ তোমার থাকা, খাওয়া, যাতায়াত এই খরচাটা তোমাকেই বহন করতে হবে। এছাড়া এই ট্রেনিংটা আইবিপিএস এর পক্ষ থেকে তোমাকে ফ্রিতে করানো হবে। আর ইনস্ট্রাকশন ফর দ্য ক্যান্ডিডেট অ্যাজ অ্যাট দ্য এক্সাম ভেন্যু, এটা কিনা খুবই ভাইটাল। একজন ক্যান্ডিডেট যখন এক্সামিনেশন দিতে চলেছে তাকে কি কি জিনিস মেনটেন করতে হবে। যেমন দেখো কি বলেছে, কল লেটার ফর প্রিলিমিনারি এক্সাম, মানে অ্যাডমিট কার্ড ডাউনলোড করলে তুমি, তারপর কি হবে, অ্যাডমিট কার্ড অনলাইনে ডাউনলোড করলে প্রিলিমিনারি এক্সামিনে উইল নট বি কালেক্টেড অ্যাট দ্য এক্সামিনেশন ভেন্যু। কি বলেছে, কল লেটার অফ অনলাইন প্রিলিমিনারি এক্সাম উইল নট বি কালেক্টেড দ্য এক্সামিনেশন ভেন্যু, হাউএভার ইট উইল ডিউলি অথেন্টিকেটেড বা স্ট্যাম্পটেড বাই দ্য এক্সাম ভেন্যু স্টাফ। অর্থাৎ তুমি যে কল লেটারটা নিয়ে যাবে সেটা তোমার কাছ থেকে নিয়ে নেওয়া হবে না, সেটাই কি হবে না, সেই এক্সাম হলের যে স্টাফ বা এক্সাম ভেন্যুর যে স্টাফ, সে কি করবে না, সেখানে তার অথরাইজেশন বা বলতে পারো স্ট্যাম্প দিয়ে সাইন করে দেবে। Candidate will need to retain the call letter along with authenticated stamp copy of the ID proof safely. এটা তোমাকে যত্ন করে রেখে দিতে হবে। অর্থাৎ প্রিলিমিনারি অ্যাডমিট কার্ডটা তোমাকে যত্ন করে কিন্তু রেখে দিতে হবে, যখন দরকার লাগবে সেটাকে তোমাকে প্রডিউস করতে হবে। However, scribed will be collected during the online preliminary exam. অর্থাৎ তুমি যদি স্ক্রাইব নিয়ে থাকো, অর্থাৎ তোমার হয়ে যদি কেউ পরীক্ষা দেয়, তাহলে সেটা কি না অনলাইন প্রিলিমিনারি এক্সামের ক্ষেত্রে কি না, যেখানে দরকার সেখানে কালেক্ট করে নেবে। ক্যান্ডিডেট নিড টু ব্রিং অনলাইন ওয়ান অ্যাডিশনাল ফটোগ্রাফ, পরীক্ষার কেন্দ্রে তোমাকে এক্সট্রা একটা অ্যাডিশনাল ফটোগ্রাফ নিয়ে যেতে হবে এবং একটা কি না তোমার অ্যাডমিট কার্ডে পেস্ট করতে হবে। along with the call letter and other requisite document as per information provide the information handout and call letter. অর্থাৎ এই ফটো নিয়ে যাওয়া ছাড়াও তোমার যে তোমার অ্যাডমিট কার্ড, সেখানে যে সমস্ত ইনফরমেশন গুলো দেওয়া আছে সেগুলো তোমাকে পুঙ্খানুপুঙ্খ নিয়ে যেতে হবে বা ফিল আপ করতে হবে। ক্যান্ডিডেট রিপোর্টিং উইদাউট ফটোগ্রাফ পেস্টেড অন দ্য কল লেটার or without one additional photograph will not be allowed to appear for the exam. অর্থাৎ যদি তুমি তোমার অ্যাডমিট কার্ডে ফটোগ্রাফ পেস্ট করে না নিয়ে যাও এবং এক্সট্রা এক কপি ফটোগ্রাফ তুমি যদি না নিয়ে যাও, তাহলে তোমাকে এক্সামে বসতে দেওয়া হবে না। ওকে, এটা একটু খেয়াল রাখতে হবে কিন্তু, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। এছাড়া মেন পরীক্ষার সময় তোমাকে কি করতে হবে না, ক্যান্ডিডেট মাস্ট ব্রিং ডিউলি অথেন্টিকেটেড অনলাইন প্রিলিমিনারি এক্সাম কল লেটার। তাহলে একটু আগেই বলছিলাম যে প্রিলিমিনারি অ্যাডমিট কার্ডটা রেখে দিতে হবে, তো সেটা আবার নিয়ে যেতে হবে কবে না, যখন তুমি মেন পরীক্ষা দেবে, অ্যাজ ওয়েল অ্যাজ মেন এক্সাম কল লেটার, এবং তার সঙ্গে মেনের যে তোমার অ্যাডমিট কার্ড সেটাও তোমাকে নিয়ে যেতে হবে। মানে প্রিলিতে যে পরীক্ষাটা দিয়েছিলে তার অ্যাডমিট কার্ড এবং তার সাথে মেনের অ্যাডমিট কার্ড, দুটো অ্যাডমিট কার্ড তোমাকে নিয়ে যেতে হবে। These document along with other requisite document need to be submitted during the main exam. এবং যখন মেন পরীক্ষা দেবে তখন তোমাকে এই দুটোই সাবমিট করতে হবে। Candidate need to bring the call letter and other requisite document as per information provided in the information handout and call letter. অর্থাৎ অ্যাডমিট কার্ডে যা যা বলা আছে সেই মতো জিনিস তোমাকে কিন্তু পরীক্ষার হলে নিয়ে আসতে হবে। Candidate do not bring the authenticated বা stamp call letter of online preliminary examination and authenticated stamp photocopy of ID proof at the time of main examination will not be allowed to appear for the examination. অর্থাৎ প্রিলিমিনারি পরীক্ষায় তোমার অ্যাডমিট কার্ডটা তুমি যদি হারিয়ে ফেলে থাকো বা তুমি যদি পরীক্ষার সময় না নিয়ে গিয়ে থাকো, যেটা কিনা সাইন করা ছিল, যার উপরে ছবি মারা ছিল, সেটা যদি তুমি প্রডিউস করতে না পারো তাহলে কিন্তু তোমাকে পরীক্ষা দিতে দেওয়া যাবে না। এছাড়া রাফ শিট kept at the each candidate desk will used by the candidate. তুমি যখন মেন পরীক্ষা দেবে তার জন্য তোমার একটা করে রাফ শিট তোমার ডেস্কে রাখা থাকবে। আফটার দ্য এন্ড অফ দ্য এক্সামিনেশন ক্যান্ডিডেট নিড টু সাবমিট দ্য রাফ শিট বিফোর লিভিং। তুমি পরীক্ষার হল থেকে বেরোনোর আগে, মানে তোমার মেন পরীক্ষা হয়ে গেল,
এবার তুমি বেরিয়ে আসছো, তার আগে তোমাকে যে রাফ শিটটা দেওয়া হয়েছিল সেটা তোমাকে সাবমিট করে আসতে হবে অ্যাজ ইনস্ট্রাক্টেড দ্য ভেন্যু, যেটা ভেন্যুতে বলা আছে। অন কম্প্রিহেনশন আর শিফট দ্য ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু মুভ আউট ইন অ্যান অর্ডারলি ম্যানার উইদাউট ক্রাউডিং অ্যাজ ইনস্ট্রাক্টেড বাই দ্য ভেন্যু স্টাফ। পরীক্ষা হয়ে গেছে মানেই পরীক্ষার হল থেকে বেরিয়ে সেই জায়গাতে দাঁড়িয়েই যে গল্পগুজব করা বা কেমন হয়েছে না হয়েছে সেটা ডিসকাস করা, এই সমস্ত জিনিস কিছু করা যাবে না এক্সামিনেশন সেন্টারের মধ্যে। বেরিয়ে যাওয়ার পরে মানে একদম ধীরে সুস্থে সেখান থেকে বেরিয়ে আসার পরে এরপর তুমি বাইরে যা খুশি করতে পারো। নেক্সট যদি আমরা দেখি আর কি করা যাবে না বা আর কি আছে, সেখানে অবশ্যই বলেছে আইটেম নট অ্যালাউড ইনসাইড দ্য এক্সামিনেশন সেন্টার। এটা আমরা কোথা থেকে জানতে পারবো? আইবিপিএস ওয়েবসাইটটা বলেছি। তুমি এক্সামিনেশন সেন্টারের মধ্যে কি নিয়ে যেতে পারবে না, তুমি ওখান থেকে দেখে নিতে পারবে। সাধারণত এটা সবাই জানে কি দেওয়া যায় না, তাও যদি মনে হয় দেখে নিতে পারবে। অ্যাকশন এগেইনস্ট ক্যান্ডিডেট ফাউন্ড গিলটি অফ মিসকন্ডাক্ট ইউজ অফ আনঅ্যাফেয়ার মিনস। ভুল ত্রুটি করে থাকো, অসৎ উপায় অবলম্বন করে থাকো, বা যেগুলো বলা নেই স্ট্রিক্টলি যেগুলো বারণ করা আছে সেগুলো যদি তুমি করে থাকো, তাহলে তোমার এগেনস্টে কিন্তু অ্যাকশন নেওয়া হতে পারে। এরপর কল লেটার কিভাবে তুমি পাবে, মানে ফাইনাল কল লেটার তুমি কিভাবে পাবে বা অ্যাডমিট কার্ড কিভাবে তুমি পাবে সেগুলো সম্পর্কে তোমার যে ওয়েবসাইটটা আছে সেখানে বলা আছে। আইবিপিএস এর পরের থেকে পক্ষ থেকে একটা ডিসক্লেমার দেওয়া আছে, যেখানে কি বলেছে দেখো, ইনস্ট্যান্স ফর প্রোভাইডিং ইনকারেক্ট ইনফরমেশন and or poses violation by a candidate detected at any stage of the selection process will lead to disqualification। অর্থাৎ তুমি যখন অ্যাপ্লিকেশনটা ফর্ম ফিল আপটা যখন তুমি করছো, সেখান থেকে আপ টু তোমার অ্যাপয়েন্টমেন্ট পর্যন্ত যদি দেখা যায় যে কোথাও তুমি কোনো মিস ইনফরমেশন দিয়েছো বা ভুল তথ্য দিয়েছো, সেই মুহূর্তে কিন্তু তোমাকে আইবিপিএস কোয়ালিফাই করে দেবে। আর কি না, ডিসকোয়ালিফাই অফ দ্য ক্যান্ডিডেট ফ্রম দ্য সিলেকশন প্রসেস অ্যান্ড হি অর শি উইল নট বি অ্যালাউড টু অ্যাপিয়ার ইন এনি অফ দ্য কমন রিক্রুটমেন্ট প্রসেস ইন। আর ভবিষ্যতে তুমি যাতে আইবিপিএস এর বা ব্যাংকের কোনো পরীক্ষায় বসতে না পারো সেটাও কিন্তু বলতে পারো ব্যবস্থা করবে আইবিপিএস। কি বলেছে, ইফ এ সাচ ইনস্টেন্স গো আনডিটেক্টেড ডিউরিং দ্য কারেন্ট সিলেকশন প্রসেস বাট আর ডিটেক্টেড সাবসিকুয়েন্টলি, such disqualification will take place with retrospective effect। হতে পারে এমন যে ধরো পরীক্ষার প্রসেস চলাকালীন মেন ইন্টারভিউ যাবতীয় ডকুমেন্ট হয়তো তোমার গলদ ধরা পড়লো না, তারপর হয়তো জয়েন করে গেছো, তারপর হয়তো ধরা পড়লো, সেক্ষেত্রে কি বলবে, সেক্ষেত্রেও কিন্তু একই রকম তোমার ক্ষেত্রে ডিসিশন নেওয়া হবে, মানে বরখাস্ত করা হবে এবং ভবিষ্যতে তুমি যাতে আর কোনো রকম চাকরি বাকরি বসতে না পারো সেটার ব্যবস্থাও করা হবে। Clarification, decision given by the director IBPS regarding process for the recruitment of the clerk in participating banks shall be final and binding। অর্থাৎ আমাদের আইবিপিএস এর যিনি ডিরেক্টর তিনি যা ডিসিশন নেবেন বা যা ক্লারিফিকেশন দেবেন সেটাই বলতে পারো এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে ফাইনাল বলে ধরে নেওয়া হবে। এই হচ্ছে আমার আইবিপিএস এর ক্রাইটেরিয়া। তাই দেরি না করে ঝপাঝপ যারা ব্যাংকের পরীক্ষা দেবে এখনই আইবিপিএস এর অফিসিয়াল ওয়েবসাইটে যাও, ফর্ম ফিল আপ করো, যে পদ্ধতি বলেছে একদম ধরে ধরে পড়ে পদ্ধতিগুলো ফর্ম ফিল আপগুলো ঠিকঠাক করে করবে এবং পরীক্ষার প্রিপারেশন নাও। দুটো স্টেজ দেখতেই পেলে, প্রিলিমিনারি এবং মেন, দুটো স্টেজ যদি ভালো করে পরীক্ষা দিয়ে যদি পাস করা যায়, একটা হোয়াইট কলার জব কিন্তু তোমার জন্য ওয়েট করে আছে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। আজ আসি, থ্যাংক ইউ।